আলোচনার মধ্যেই রাজপথে ইসলামী দলগুলো পিআর চালু হলে স্বৈরাচার হতে পারবে না কেউ, বললেন ফয়জুল করিম। গুলিস্তানে চলছে জামায়াতের বিক্ষোভ সমাবেশ। কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে, মন্তব্য আমির খসরুর। ঐকমত্য কমিশনের আলোচনায় দলগুলোর মধ্যে সমঝোতার আশা প্রেস সচিবের। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্তে আস্থা রাখতে চায় ইসি। আন্দোলন ভাঙচুর অনাকাঙ্ক্ষিত, বললেন সিনিয়র সচিব। ৭০% নির্বাচন সামগ্রী কেনা শেষ। জুলাই হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা কামালের কঠোর শাস্তি দাবি নাহিদ ইসলামের। ট্রাইব্যুনালের দ্বিতীয় দিনের সাক্ষ্য, গুম খুনে জড়িত অনেকে গ্রেফতার না হওয়ায় ক্ষোভ। এবং নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, একজন নিহত, গুলিবিদ্ধ ৫। হাসপাতালে সংবাদ সংগ্রহের সময় দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক আহত। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ঐকমত্য কমিশনে আলোচনার মধ্যেই রাজপথে জামায়াত সহ কয়েকটি ইসলামী দল। গুলিস্তানে চলছে জামায়াতের বিক্ষোভ সমাবেশ। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবি দলগুলোর। বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে নতুন করে কেউ স্বৈরাচার হতে পারবে না। দাবি আদায়ে ফের রাজপথে জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ 7টি রাজনৈতিক দল। জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত এবং গণহত্যার বিচার সহ বেশ কিছু দাবিতে বৃহস্পতিবার জোহরের নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পল্টন মোড় ঘুরে বায়তুল মোকাররম গেটে এসে শেষ হয় মিছিল। এর আগে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটির নেতাকর্মীরা বলেন, জুলাই সনদ নিয়ে যারা টালবাহানা করছেন, ডাকসু জাকসুর মতো জাতীয় নির্বাচনেও তাদের ভয়াবহ ভরাডুবি হবে। পিআর ছাড়া কোনো নির্বাচন হবে না জানিয়ে প্রয়োজনে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। সরকার এবং ঐকমত্য কমিশন পিআরের বিষয়ে সামান্যতম আলোচনার জন্য এজেন্ডা পর্যন্ত আনতে তারা সুযোগ পায় নাই। আওয়ামী লীগ বাংলাদেশে টিকতে পারে নাই। নব্য কোন ফ্যাসিস্ট যদি কোন দাবিকে উপেক্ষা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, জনগণ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম। বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে নতুন করে কেউ স্বৈরাচার হতে পারবে না। পিআর নির্বাচনের সবচেয়ে বড় ফায়দাটা কি? ফ্যাসিস্ট তৈরি হবে না, কালো টাকা সরাসরি হবে না, পেশির শক্তি ব্যবহার করতে পারবে না, ভোট ছিনতাই হবে না, কাউর ভোট বিফলে যাবে না, পৌঁছবে না। একই দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামাত ইসলামী। জুলাই সনদের ভিত্তি প্রদান সহ গণহত্যার বিচার দাবি করেন নেতারা। এই কর্মসূচির মাধ্যমে সরকার এটাকে আমলে আনবে এবং এটা বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। এদিন বিকেলে 7 দফা দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে কর্মসূচি পালন করছে বাংলাদেশ খেলাফতে মজলিস। আর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে খেলাফত মজলিস। এই সরকারের আমলে এই জুলাই সনদ বাস্তবায়ন করা শুরু হোক, আমরা এটা চাই। জনগণের পক্ষ থেকে আমরা দাবি জানিয়েছি, এটা অবিলম্বে বাস্তবায়নের ব্যবস্থা করতে হবে। নির্বাচন আমরা চাই 2025-26 ফেব্রুয়ারির মধ্যে করতে হবে। এছাড়া নেজামে ইসলাম সহ আরো 3টি দল অভিন্ন দাবিতে রাজধানীতে ভিন্ন ভিন্ন কর্মসূচি পালন করে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আছেন সহকর্মী শফিক মুন্সি এবং উত্তর গেটে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি শুরুতেই যাচ্ছি শফিকের কাছে। শফিক, আজ রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু বিভিন্ন ইসলামিক দল তাদের এক প্রকার যুগপৎ যে আন্দোলন, সেই যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ এই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ জামায়াত ইসলামীর আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এই বিক্ষোভ সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবং আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে বাংলাদেশ জামায়াত ইসলামী মূলত 5টি
দাবি নিয়ে আজকের এই সমাবেশের আয়োজন করেছে। তাদের প্রথম যে দাবি সেটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষেই পিআর অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন করা এবং জুলাই সনদ যেটি ঐকমত্য কমিশনে সম্মিলিত সিদ্ধান্তে হতে চলেছে সেই জুলাই সনদটি যেন আইনি ভিত্তি পায় নির্বাচনের আগে এবং সেই জুলাই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেই দাবিটিও আজ জোরালো ভাবেই আজকের এই সমাবেশ থেকে জামাত ইসলামের কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ তারা উচ্চারণ করবে। আমরা যে বিষয়টি দেখেছি যে এই বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশ নিতে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী যারা আছে তারা এই সমাবেশ স্থলে তারা এসেছে, তারা ট্রাকে ট্রাকে করে লোক জড়ো হয়েছে এবং আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে এই দক্ষিণ গেট সমাবেশ স্থল থেকে শুরু করে একদম গুলিস্তান মোড় পর্যন্ত এক প্রকার বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী যারা তাদের কিন্তু অংশগ্রহণে পুরো লোকারণ্য হয়ে যাওয়ার মতো একটি অবস্থা হয়েছে এবং আমরা যে বিষয়টি আরো জেনেছি যে আজ যে 5 দফা দাবিতে মূলত তাদের এই সমাবেশ তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের আগেই নির্বাচনে সকল দল যারা অংশ নিচ্ছে তাদের সকলের জন্য আসলে সমতা সমান যে সুযোগ সেটি নিশ্চিত করার দাবিও আজকের এই সমাবেশ থেকে তারা উচ্চারণ করবে। তো এই হচ্ছে জামাত ইসলামের সমাবেশের সর্বশেষ খবর। বাইতুল মোকাররমের উত্তর গেটে রয়েছে আমার সহকর্মী তোহা খান তামিম, সেখানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত আজকের আন্দোলনের সর্বশেষ খবর তিনি জানাবেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আসরের সালাত আদায় করার পরে আমরা দেখতে পাচ্ছি যে খেলাফত মজলিস বাংলাদেশের উদ্যোগে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে যে বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের যে আয়োজন সেটি করা হয়েছে ঢাকা মহানগরী বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে যে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং তারা দাবি তুলছেন যে অবিলম্বে জুলাই সনদে যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে তাদের এই বিক্ষোভ সমাবেশ এবং এই বিক্ষোভ সমাবেশের পরে তাদের বিক্ষোভ মিছিল তারা এখানে বের করবেন। যতদূর জানতে পেরেছি সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে আয়োজকরা বলেছেন যে এই যে সংক্ষিপ্ত সমাবেশ চলছে এই সমাবেশের পরে তারা বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে সেটি পল্টন মোড় হয়ে এবং বিজয়নগর পানির ট্যাঙ্কি হয়ে আবারও আসলে বাইতুল মোকাররমের যে উত্তর গেট সেই উত্তর গেটে এসে শেষ হবে। তারা বলছেন যে এই যে গত 1 বছর আগে যে গণঅভ্যুত্থান হলো জুলাই আন্দোলন হলো জুলাই গণঅভ্যুত্থান হয়েছে এবং সেখানে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে, শত শত হাজার হাজার মানুষ সেখানে আহত হয়েছে। সেটি আসলে এই নিহত এবং আহত ব্যক্তিদের সাথে আসলে এক ধরনের প্রতারণা করা হচ্ছে যে জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ এবং সাংবিধানিক এর যে ভিত্তি সে ভিত্তি না দিয়ে আহত এবং নিহত পরিবারের সাথে আহত এবং নিহতদের সাথে এক ধরনের প্রতারণা করা হচ্ছে বলে যারা বক্তা রয়েছেন তারা আসলে ব্যক্ত করছেন, তারা বক্তব্য দিচ্ছেন। পাশাপাশি তারা বলছেন আগামী নির্বাচন পেয়ার পদ্ধতিতে হতে হবে। পাশাপাশি যেই এই গণহত্যা সংঘটিত হয়েছে যারা এই গণহত্যা সংঘটিত করেছে তাদের যে দৃশ্যমান বিচার সেই দৃশ্যমান বিচারের কথা তারা বলছেন। পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড সহ অন্যান্য যে দাবি রয়েছে সেই দাবির কথা বারবার করে তারা উচ্চারণ করছেন। আমরা দেখেছি যে এখানে আসরের নামাজের আদায় করার পরে বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগরীর উদ্যোগে তাদের যে এই আন্দোলন সেই আন্দোলন চলছে এবং এখানে ঢাকা মহানগরীর যে উত্তর এবং দক্ষিণের যে নেতাকর্মী রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন এবং এই সংক্ষিপ্ত সমাবেশের পরে বিক্ষোভ মিছিল শুরু হবে। বিক্ষোভ মিছিলটি আর কিছুক্ষণ পরে শুরু হবে বলে এখানে যারা আয়োজক রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছেন। তো এই ছিল বাইতুল মোকাররমের সামনে থেকে আমার হাতে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম বাইতুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেটে। ঢাকায় মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করে হেফাজতে ইসলাম। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে দলটির আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী এ কথা বলেন। আগামী নির্বাচনে ভ্রান্ত ধারণায় বিশ্বাসী কারো সঙ্গে জোট করা যাবে না বলেও জানান তিনি। সম্মেলনে বক্তারা দেশের সব আন্দোলনে আলেম ওলামাদের অবদানের কথা তুলে ধরেন।
সামনের অবস্থা বড় ভয়ঙ্কর দেখা যাচ্ছে, সেই জন্য আমরা খুব সতর্ক থাকি। আর নিজের ইমানিয়াতের হেফাজতের জন্য সামনে যে পদক্ষেপ এই উলামায়ে কেরাম নিচ্ছেন সেইটার উপর আমরা সমর্থন দেব। এমন কারোর সাথে ঝুটপত্র হওয়ার চিন্তা করবেন না, যাদের বিষয়ে আমাদের বুজুর্গানি দিন ও পূর্বপুরুষেরা আমাদেরকে সতর্ক করে গেছেন এবং তাদের ভ্রান্ত আকীদা বিশ্বাস সম্পর্কে অনেক বই পুস্তক লিখে গেছেন। নির্বাচনকে সামনে রেখে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে ফেসবুক স্ট্যাটাসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লিখেছেন, জনগণ চায় স্থিতিশীলতা, তারা বিশৃঙ্খলা চায় না। ভোটারের আস্থা নিশ্চিতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশনা দেন তিনি। রাজধানীর মহানগর আবাসিক এলাকায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সঙ্গে দেখা করতে তার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বিএনপির এই নেতা নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরে তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে সতর্ক করেন আমির খসরু। এখন তো দেশ নির্বাচনের দিকে যাচ্ছে এবং এটার জন্য তো আমরা গত 15-16 বছর এত ত্যাগ স্বীকার করেছে সবাই মিলে। সুতরাং নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। চাওয়াটা অসুবিধা নাই, কিন্তু সেই চাওয়াটা জনগণের কাছে যেতে হবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা জনগণের উপর আস্থা থাকতে হবে। তাদের যে ভবিষ্যতে তাদের যে কর্মসূচি যে পরিবর্তন যারা আনতে চায় প্রত্যেকটি দলের, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা সংসদে আসবে, আলোচনা হবে, বিতর্ক হবে, পাশ হবে। এটাই গণতন্ত্র। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। এদিকে এক ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূলে ছুটে যাচ্ছে তার দল। শৃঙ্খলা কোনো দুর্বলতা নয়, বরং সেটি বিএনপির শক্তি উল্লেখ করে তারেক রহমান আরও লিখেন, তরুণরা চায় বাস্তব সুযোগ, তারা ফাঁকা বুলি চায় না। জনগণ চায় স্থিতিশীলতা, তারা বিশৃঙ্খলা চায় না। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ঐকমত্য কমিশনের আলোচনায় দলগুলোর মধ্যে সমঝোতার আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার নির্বাচনে দায়িত্ব পালনকারীদের জবাবদিহিতা নিশ্চিতে নির্বাচন কর্মকর্তা আইন 1991 এর সংশোধনী অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এর মাধ্যমে দায়িত্বে অবহেলাকারীদের জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। এর মাধ্যমে নির্বাচন কমিশন আরও স্বচ্ছ ও ক্ষমতাবান হবে বলে জানান প্রেস সচিব। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন অন্যান্য উপদেষ্টারাও। এদিন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে। পরে বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে হাজির হন প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব জানান, নির্বাচনে জড়িত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিতের জন্য শাস্তির বিধান রেখে নির্বাচন কর্মকর্তা আইন 1991 এর সংশোধনী অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাজকে গতিশীল করা এবং একে আরো এম্পাওয়ার করা। আর একটা হচ্ছে যে আরেকটা লয়ের উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করেন নির্বাচন কাজে তাদের কাজের অ্যাকাউন্টেবল করা এবং তাদের শাস্তির বিধান রাখা। আগে যেরকম শাস্তির ক্ষেত্রে অনেক পুরো বিষয়টা স্পষ্ট ছিল না। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার বিষয়ে আশা প্রকাশ করেন শফিকুল আলম। আমরা মনে করি যে কনসেনসাস কমিশনের সাথে যে আলোচনা সেটা এখনো চলমান এবং আমরা আশাবাদী যে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির যে আলোচনা সে আলোচনাই একটা সবকিছুর শান্তিপূর্ণ সমাধান দিবে। প্রেস সচিব জানান, প্রাতিষ্ঠানিকভাবে ট্রেজারি বন্ডের উপর 15% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। খুব দ্রুত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। পুরোদমে চলছে ভোটের প্রস্তুতি। চলতি মাসের মধ্যে নির্বাচন কমিশনের হাতে পৌঁছে যাবে নির্বাচনী সরঞ্জাম। প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপস তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ।
সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, সীমানা নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্তে আস্থা রাখতে চায় কমিশন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সমসাময়িক বিভিন্ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় নির্বাচন সামগ্রিক কেনাকাটার অগ্রগতি জানান তিনি। 10টা আইটেমের আমাদেরকে ছিল, আমরা লোকাল পারচেস ছিল 2টা, 8টা, আর 2টা ছিল ইউএনডিপি সাপোর্টেড বিষয়। এর মধ্যে আমাদের কাছে এখন পর্যন্ত এটা পৌঁছে গেছে অলমোস্ট 70%, এবং আমরা সেপ্টেম্বরের ভিতরে বাকিটুকু পেয়ে যাব। প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য পোস্টাল ভোট বিডি নামের একটি অ্যাপস তৈরি করা হয়েছে বলেও জানান আক্তার আহমেদ। এই অ্যাপটা হচ্ছে যে ভোটাররা যারা প্রবাসে আছেন তারা এনআইডির মাধ্যমে এইটা অ্যাক্সেস করবেন। অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি। নিবন্ধন করেছে, কিন্তু আমি এখন দেশে আছি, আমি এখানে ভোট দেব, সেটা হবে না। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুর অনাকাঙ্ক্ষিত। যে কোনো প্রেক্ষাপটেই ভাঙচুর এটা মানে একটা বলা যেতে পারে যে দিস ইজ অনাকাঙ্ক্ষিত। রিটের আওতায় আদালত সিদ্ধান্ত দিবেন, আমাদের জন্য সেটা বাইন্ডিং হবে। নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আগামী কমিশন সভায় চূড়ান্ত হবে বলেও জানান ইসি সচিব। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নানা চ্যালেঞ্জ থাকলেও বাংলাদেশ গণতন্ত্র রক্ষায় সঠিক পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তারা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার উপকমিটির চেয়ারম্যান মুনির সাতুরির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি সরকারের সংস্কার কার্যক্রমকে স্বাগত জানান তারা। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে ইইউ এর কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখাই বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিনিধি দল। আজ কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে 19 সেপ্টেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ জড়িতদের কঠোর শাস্তি চাইলেন গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে এই কথা বলেন এনসিপির শীর্ষ নেতা। 1 বছরেও গুম খুনের সঙ্গে জড়িতরা গ্রেফতার না হয় ক্ষোভ প্রকাশ করেন তিনি। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে প্রায় 1 ঘন্টা 45 মিনিট জবানবন্দি দেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এদিনের জবানবন্দিতে তাকে গুম করে নির্যাতন, আন্দোলন প্রত্যাহারে অব্যাহত চাপ, জুলাই আন্দোলন চলাকালে নাশকতার দায় বিএনপি জামায়াতের উপর চাপানোর নানা ঘটনা বর্ণনা দেন তিনি। নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে বলেন, 5 আগস্ট সরকার পতন হলেও 4 আগস্টেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠনের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রস্তাব দেয়া হয়। আমাকে গুম করা হয়েছিল, আমি যদি বেঁচে থাকতে চাই, অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই, তাহলে আমরা যাতে আন্দোলন থেকে সরে আসি, এই বিষয়টি তারা বারবার নিশ্চিত করতে চেয়েছিল। যখন আন্দোলনটা গণ আন্দোলনের দিকে রূপ নেয় তখন থেকে। জুলাই হত্যাযজ্ঞের দায়ে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাঠ পর্যায়ে জড়িতদের কঠোর শাস্তি চেয়েছেন নাহিদ ইসলাম। 1 বছরেও গুম খুনের সঙ্গে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ তাদের যাতে কঠোর শাস্তি দেওয়া হয়, আমাদের এটাই প্রত্যাশা থাকবে। রামপুরা, বাড্ডা সহ বিভিন্ন জায়গায় যে সকল সেনা কর্মকর্তা, অফিসাররা গুলি চালিয়েছে, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এই বিষয়ে আমার সন্দেহ রয়েছে। এই বিষয়ে কোনো চাপ আছে কিনা। পরে চিফ প্রসিকিউটর বলেন, শীর্ষ সমন্বয়ক নাহিদ কিভাবে আন্দোলন দেখেছেন তারই বর্ণনা দিয়েছেন। এটি মামলা প্রমাণে ভূমিকা রাখবে। এই মামলার বিষয়বস্তুর মধ্যে আসামিদের কোথায় কি ভূমিকা ছিল সেই বিষয়গুলো তিনি অত্যন্ত স্পষ্ট করে তুলে ধরেছেন। সেগুলো এই মামলা প্রমাণের ক্ষেত্রে অবশ্যই
অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই ট্রাইব্যুনাল রামপুরায় দুজনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 5 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন। আর ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো এবং একজনকে হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় পলাতক ই ভ্যালির রাসেল শামিমা দম্পতির 3 বছরের কারাদণ্ড। দুর্নীতির মামলায় 5 দিনের রিমান্ডে ঠিকাদার মিঠু। নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন অন্তত 5 জন। এদিকে ঘটনার সংবাদ সংগ্রহের সময় সদর হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন এক সাংবাদিক। দলীয় দ্বন্দ্ব থেকে সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত হয়েছেন অন্তত 4 জন। আন্দোলন, দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে জড়ায় নরসিংদীর আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও একই কমিটির বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কায়ুম মিয়া গ্রুপ। বৃহস্পতিবার ভোরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হয়ে সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান কায়ুম গ্রুপের ইদন মিয়া। আর গুলিবিদ্ধ 2 জনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ইদন মিয়া বয়স 50 বছর, উনিকে আমরা ব্রড ডেড হিসেবে পেয়েছি। ওনার বুকের বাম পাশে মানে গানশট ইনজুরি, 3টা পেনিট্রেটিং ইনজুরি আছে। স্থানীয়দের দাবি, বিএনপির উভয় গ্রুপের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলায় জড়িত ছিলেন। এদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। টাকা পয়সা দিয়ে বিএনপির হাত 2 নেতা, এক নেতা সমীর, একটা শাহ আলম চৌধুরী, আর আওয়ামী লীগের সভাপতি আসাদ এবং দীপু চেয়ারম্যান, এরা মিল্লা রাত্রে ভোর 4টায় অতর্কিতভাবে হামলা করে আমার লোক মেরা লাইছে। অসংখ্য পরিমাণ লোক নিয়ে তারা হামলা করছে। আওয়ামী স্বৈরাচারের দোসররা আমার বাবারে মাইরা লাইছে। এর সঠিক তদন্ত করে সঠিক বিচার চাই আমরা আলোকবালীবাসী। সকালে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, একজন মারা গেছে, 3-4 জন আহত আছে। অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব। গণমাধ্যম কর্মী আমরা আসলে যা ঘটে সেটাই আমরা, সত্যটাই আমরা তুলে ধরি। তো তারপরও কেন আমাদের উপরে হামলা? তাহলে সত্য তোলা কি অপরাধ? ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। সময় সংবাদ, নরসিংদী। রাজধানীর বিনোদনের অন্যতম কেন্দ্র হাতিরঝিল 300 ফিট সড়ক। দিনে ভিড়, আলো, নিরাপত্তা সবই ঠিকঠাক, কিন্তু রাত নেমে আসতেই বদলে যায় দৃশ্যপট। অন্ধকার আর ফাঁকা রাস্তায় সুযোগ নেয় ছিনতাইকারীরা। আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকলেও তা উপেক্ষা করেই চলে নানা অপরাধ। স্বপন আহমেদের রিপোর্টে বিস্তারিত। ব্যস্ত রাজধানীতে কিছুটা স্বস্তির ছোঁয়া নিতে অনেকেই ছুটে যান হাতিরঝিলে। কিছুদিন ধরে সেই স্বস্তিতে গুড়ে বালি। সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত হাতিরঝিলের কয়েকটি স্পটে ঘটছে ছিনতাইয়ের ঘটনা। বিশেষ করে ফ্লাইওভারের নিচের পথ, পানির ধারে নির্জন রাস্তা আর যেখানে স্ট্রিট লাইট নেই সেসব জায়গায় অপরাধীরা বেশি সক্রিয়। সন্ধ্যার পর এখানে যারা আসেন কিংবা এই সড়কটি যারা ব্যবহার করেন প্রায়ই নিরাপত্তাহীনতা বোধ করেন তারা। সম্প্রতি কিছু ছিনতাইয়ের ঘটনা এই শঙ্কাকে আরও বাড়িয়েছে, যা সাধারণ মানুষের নিত্যদিনের ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা কথা বলেছি ভুক্তভোগী সাধারণ মানুষ এবং পুলিশের সঙ্গেও। কাজ শেষ করে সন্ধ্যায় অফিসে ফিরছিলেন অনলাইন ডেলিভারি কাজ করা সায়েম। হাতিরঝিলের রামপুরা সেতুর কাছে তাকে ঘিরে ধরে 3-4 জন। বর্ণনা দিচ্ছিলেন সেদিনে তার সঙ্গে ঘটা ভয়ঙ্কর পরিস্থিতির। 5 জন আমাকে ধরছে, একজন ডাক দিয়ে বলতেছে তোমাকে বড় ভাই ডাকে, তো ঘিরা বলতেছে তুমি কই থাকো। তারা একটা গ্রুপিং এর মাধ্যমে থাকে, তারা 3-4 জন সামনে থাকে আর একজন একটু দূরে থাকে। একই অবস্থা পূর্বাচলের 300 ফিট সড়কেও। এখানেও নিয়মিতই ঘটছে ছিনতাই, ডাকাতি আর হত্যার মতো ঘটনা। পুলিশ টহল থাকলেও সুযোগ বুঝে কাজ শেষ করে সটকে পড়ছে অপরাধীরা। সম্প্রতি এক মোটরসাইকেল রাইডারও তাদের শিকারে পরিণত হন। পুলিশের তথ্য বলছে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 8 মাসে হাতিরঝিলে ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পড়েছে মাত্র 7টি। আর 300 ফিটে ছিনতাইয়ের ঘটনায় খিলক্ষেত থানায় অভিযোগ পড়েছে মাত্র 4টি। তবে সাধারণ মানুষের ধারণা আরও অনেক ঘটনার আনুষ্ঠানিক অভিযোগ করেন না অনেকেই।
হাতিরঝিল হোক। মহানগর পুলিশের এই কর্মকর্তা বলছেন জোরদার করা হয়েছে পুলিশ টহল, অপরাধী ধরপাকড় ও টহল বাড়ানোয় আগের চেয়ে ছিনতাইয়ের ঘটনা কমেছে বলেও দাবি তার। পুরো রাজধানী জুড়ে ছিনতাই এবং যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধের জন্য আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম সেটা চলমান রয়েছে। রাজধানীর এই অন্যতম বিনোদন কেন্দ্রগুলোতে এমন অপরাধের ঝুঁকি শুধু সাধারণ মানুষেরই নয়, বরং পুরো শহরেরই নিরাপত্তা ব্যবস্থারও বড় একটি চ্যালেঞ্জ। নিয়মিত পুলিশি টহল, সড়কগুলোতে সিসি ক্যামেরা এবং সড়কের বাতিগুলো যদি দ্রুত মেরামত করা না হয় তাহলে রাতের এই অপরাধ কর্মকাণ্ড কোনোভাবেই কমবে না, এমনটি মনে করছেন সাধারণ মানুষ। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্লাসরুম, ক্যাফেটেরিয়া, কমন রুম সহ প্রতিটি স্থানে গিয়ে শান্তিপূর্ণ ক্যাম্পাস করার প্রতিশ্রুতিতে ভোট যাচ্ছেন তারা। এদিকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। যাচাই বাছাই শেষে 25 সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। গানের তালে নেচে গেয়ে প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে চেষ্টার কমতি নেই রাকসুর 12 প্যানেলের প্রার্থীদের। বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে লিফলেট বিতরণ সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চান প্রার্থীরা। ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরাও ক্যাম্পাসের বিভিন্ন ছাত্রাবাসে প্রচারণা চালান। রাকসু নির্বাচন কমিশন জানিয়েছে একাডেমিক ও জুবেরি ভবন মিলিয়ে 9টি আলাদা ভবনে 17টি কেন্দ্রে মোট 990টি বুথে হবে ভোট গ্রহণ। আচরণবিধি লঙ্ঘন করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই। তারপরে আমাদের শিক্ষার্থীদের এবং প্রার্থীদের যে একটা চাহিদা ছিল যে স্বচ্ছ নির্বাচনের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স দরকার, আমরা সেটাও আয়োজন করেছি। রাকসুতে মোট ভোটার 28,901 জন, নির্বাচনে মোট প্রার্থী 247 জন। তার মধ্যে সিনেটে 58 জন ও হল সংসদে 597 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণা হচ্ছে সকাল থেকে। আমরা সন্ধ্যার পরে হলগুলোতে কাজ করছি, দিনের বেলা আমরা একাডেমিক ভবনের সামনে এবং ক্যাম্পাসের সব জায়গায় কাজ করছি। অরাজনৈতিক জায়গা থেকে এসেছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তো প্রথমত আমাকে সেই জন্যই ভোট দেবে, আমি একটা অরাজনৈতিক মানুষ। যারা সংস্কৃতি চর্চা করতে চায় তারা সুষ্ঠু সুন্দরভাবে সংস্কৃতি একটা মুক্ত পরিবেশ চাই, আমরা এটা নিশ্চিত করার জন্যই আসছি। এদিকে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার। যাচাই বাছাই শেষে 21 সেপ্টেম্বর প্রকাশিত হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। প্রার্থিতা বাতিলের সুযোগ থাকবে 23 সেপ্টেম্বর পর্যন্ত, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি 24 সেপ্টেম্বর পর্যন্ত। চাকসুতে এবার ভোট হবে 26টি পদে এবং প্রতিটি হলে ভোট হবে 14টি পদে। ভিপিজিএস এজিএস বিহীন আমরা একটি সম্পাদকীয় প্যানেল আমরা গোছাচ্ছি, যা আমাদের সাথে মনস্তাত্ত্বিকভাবে মিল যাদের রয়েছে আমরা তাদেরকে আমাদের প্যানেলে অন্তর্ভুক্ত করছি। আমাদের যে সহযোদ্ধারা আছে তারা হচ্ছে খুবই কর্মতৎপর। হল সংসদ হবে শিক্ষার্থীদের কণ্ঠস্বর। আমি হল সংসদে একটা নতুনত্ব নিয়ে আসতে চাই। এদিকে চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। 28টি পদের মধ্যে প্রার্থী দিয়েছে 26টি। এছাড়া সম্প্রীতি শিক্ষার্থী নামে 26 সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। চাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 25 সেপ্টেম্বর। তফসিল অনুযায়ী আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন নিগার মেহেরিন রিনি। সরাসরি প্রথমেই যাচ্ছি রকির কাছে। রকি, দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 25 সেপ্টেম্বর। এই উপলক্ষে আসলে এখন প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। সময় যত কমে আসছে প্রার্থীরা প্রচারণায় ততই আসলে ব্যস্ত সময় পার করছেন। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এই চত্বরে আছি। এখানে আসলে অনেক প্রার্থী কিন্তু আসলে এখানে অবস্থান করছেন এবং তারা নানা ইশতেহার দিচ্ছেন, লিফলেট বিলি করছেন। তারা কিন্তু ভোটারদের মন জয় করতে নানা কৌশল কিন্তু তারা বেছে নিচ্ছেন। অনেকে গান গেয়েও কিন্তু
ভোটারদের আসলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন এবং তারা এইভাবে কিন্তু এই ভোট চাচ্ছেন। সব মিলিয়ে যদি বলা চলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন এক ধরনের জমজমাট একটি পরিস্থিতি তৈরি হয়েছে, উৎসবমুখর একটি পরিবেশ তৈরি হয়েছে। ছাত্রদল, ছাত্র শিবির সহ আরও যে 10টি প্যানেল রয়েছে সেই সবগুলো প্যানেলেরই কিন্তু যারা প্রার্থী রয়েছেন সেই প্রার্থীরা আসলে এখন প্রচারণা করছেন এবং এই আপনারা দেখছেন যে এই প্রচারণা করছেন এবং তারা নানা ধরনের প্রতিশ্রুতি তাদের দিচ্ছেন, নানা ধরনের ইস্তেহার তাদের দেখাচ্ছেন ভোটারদের যে এই তারা নির্বাচিত হতে পারলে এই প্রতিশ্রুতিগুলো তারা আসলে বাস্তবায়ন করবেন। এই কথাগুলো আসলে তারা বারবার ঘুরে ফিরে শিক্ষার্থীদের কাছে বলছেন। আমরা যদি বলি, আমরা যেমনটি দেখেছি ছাত্রদল সমর্থিত যে ভিপি প্রার্থী, জিএস প্রার্থী, তারাও কিন্তু সকাল থেকে প্রচারণা করেছেন। একইভাবে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যে ভিপি জিএস প্রার্থী, তারাও কিন্তু প্রচারণায় তারা ব্যস্ত সময় পার করছেন। আপনারা জানেন যে এবার কিন্তু রাকসুতে প্রায় এবার 247 জন এখানে কিন্তু প্রার্থী রয়েছে। সব মিলিয়ে এই 247 জন প্রার্থীর পাশাপাশি এখানে সিনেটে কিন্তু 58 জন প্রার্থী রয়েছে এবং এখানে হল সংসদে 597 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই বিশাল সংখ্যক প্রার্থীরা কিন্তু এখন পর্যন্ত আচরণবিধি নিয়ে খুব বেশি অভিযোগ তাদের নেই এবং এখন পর্যন্ত তারা কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে, উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যা যা করার তারা কিন্তু সেটি করবেন। এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকর্মী রিনির কাছে। চাকসু হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ সময়ের যে ব্যস্ততা, সেটি এখন স্পষ্টতই লক্ষণীয়। শিক্ষার্থীরা চাকসু ভবনের যে নির্বাচন কমিশন অফিস সেখানে আসছেন এবং তারা আসলে রীতিমতো ব্যস্ত হয়ে উঠেছেন এই মনোনয়নপত্র জমাদানের জন্য, কারণ বিকেল 5টা পর্যন্ত আসলে সময়সীমা ছিল এই মনোনয়নপত্র জমাদানের, কিন্তু এখনো পর্যন্ত আসলে এই কার্যক্রম সম্পন্ন হয়ে উঠতে পারেনি, কারণ শিক্ষার্থীদের ভিড় জমে গিয়েছে এখানে এবং শিক্ষার্থীরা আসলে একের পর একে আসছেন। আর নির্বাচন কমিশন অফিস থেকে বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা এখানে আসবেন ততক্ষণ পর্যন্ত এই মনোনয়নপত্র জমাদান কার্যক্রম চলবে এবং সেটি যতক্ষণই হোক না কেন তারা এই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে যথেষ্ট সহায়তা প্রদান করবেন। এইবার মনোনয়নপত্র জমাদানের একদম শেষ পর্যায়ে এসে যারা ছাত্র সংগঠন রয়েছে তারা প্যানেল ঘোষণা করেছে। আমরা দেখেছি দুপুর 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের যে শাখা ছাত্রদল তাদের সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল তারা ঘোষণা করেছে, যে প্যানেলে 26টি পদের জন্য তারা তাদের পদ ঘোষণা করেছে। সেখানে ভিপি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস পদের জন্য সাফায়াত হোসেন, এজিএস পদের জন্য আইয়ুবুর রহমান তৌফিক এবং পরবর্তীতে এই বিকেল 3টার দিকে শিবির সমর্থিত যেই প্যানেল তারাও হচ্ছে প্যানেল ঘোষণা করে এবং প্যানেল ঘোষণা করে আরো 5টি ছাত্র সংগঠন থেকে। আগামী 21 তারিখে হচ্ছে যে প্রাথমিক প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা প্রকাশিত হবে এবং 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। রাকসু এবং চাকসু নির্বাচন নিয়ে কোনো নিরাপত্তার শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে কাজে লাগানো হবে বলেও মন্তব্য করেছেন তিনি। সচিবালয়ে রাকসু এবং চাকসু নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যেহেতু আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে, এই নির্বাচনগুলি দেখে আমাদের কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমরা এটা আমাদের জাতীয় নির্বাচনে এটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারবো, এই দুটো নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো উদ্বেগ নেই এবং নির্বাচনটা দুটোই খুব ভালোভাবে হবে আমরা আশা করি। সাজেশনগুলি আমরা ভবিষ্যতে কাজে লাগাবো। কতগুলি সেন্টার হওয়া দরকার আর ভোট গণনাটা কিভাবে হলো, যদি মেশিনে করলে তো তারা তো সময় লাগে না, তা আমরা তারা নিজেদের ভিতরে আলোচনা করছে যে মেশিনে যেন গণনাটা হয়। রাজধানীর সরকারি 7 কলেজকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিরুদ্ধে শিক্ষকদের করা আন্দোলনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
একটি মহল সরকারি 7 কলেজকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের অধ্যাদেশ বাতিলের অপচেষ্টা করছে বলে অভিযোগ আন্দোলনকারীদের। ইউজিসির সামনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একাধিক শিক্ষক এবং কর্মকর্তাদের মানববন্ধন ষড়যন্ত্রের অংশ বলেও দাবি তাদের। এ সময় প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনে অবিলম্বে অধ্যাদেশ জারি করতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। সাথের আরেক মামলায় সাজা দেয়া হলো ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালের রাসেল শামিমা দম্পতিকে। ঢাকার সিএমএম আদালত দুজনকে 3 বছর করে কারাদণ্ডের রায় দেন, কিন্তু আসামিরা পলাতক থাকায় এই আদালতে উপস্থিত ছিল না তাদের পক্ষের কোনো আইনজীবী। এ নিয়ে 5 মামলায় 12 বছরের কারাদণ্ড হলো তাদের। অর্ধেক দামে মিলবে ইলেকট্রনিক পণ্য, এমন নানা চটকদার অফার দিয়ে রাতারাতি অনলাইন ব্যবসার শীর্ষে উঠে আসে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। এমন এক অফারের ফাঁদে 2021 সালে পা দেন ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ। অনলাইনে অর্ডার করেন 11টি মোটরসাইকেল, অনলাইনেই পরিশোধ করেন 23 লাখ টাকা, কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও মেলেনি পণ্য। টাকা ফেরত চাইতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পান বলে জানান আজাদ। পরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামিমা নাসরিন টাকা ফেরত দিতে অস্বীকার করেন। বের হওয়ার পরেও টাকা দিচ্ছে না, আরও উল্টা হুমকি ধমকি দিচ্ছে, তখন আমরা তার বিরুদ্ধে মামলাটি করি। বাদী 23 লক্ষ টাকা সে গ্রহণ করে সে মোটরসাইকেল সরবরাহ করার কথা ছিল, সে না করে সে টাকাটা আত্মসাৎ করেছে এবং প্রতারণা করেছে। 2023 সালে আদালতে মামলা করেন আজাদ। এই মামলায় বৃহস্পতিবার রাসেল শামিমা দম্পতিকে 3 বছর করে কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি 10,000 টাকা করে জরিমানা এবং অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম। আমিও এখানে আসলে প্রতারিত হয়েছি, তো তার সাথে যোগাযোগ করার পরে সে বলছিল যে টাকাগুলো দিয়ে দেবে, যার কারণে সে আমাকে চেক ডিজনারে মামলা দিতে না করছিল। কিন্তু পরবর্তীতে সময় আমি বুঝতে পারলাম যে না, সে আমার টাকা দিবে না। পরবর্তীতে আমি আদালতে শরণাপন্ন হই। 2021 সালের 16 সেপ্টেম্বর প্রতারণা ও অর্থ আত্মসাতের একাধিক মামলায় গ্রেফতার করা হয় রাসেল ও তার স্ত্রীকে। পরে দুজন জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান। ফলে মামলায় স্টেট ডিফেন্সের সুযোগ পাননি তারা। এখন পর্যন্ত একই অভিযোগে 5 মামলায় 12 বছরের কারাদণ্ড হয়েছে তাদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। 52 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এজাহারে বলা হয়, থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের মোল্লাকে চাপ ও ভয়ভীতি দেখিয়ে এই ঘুষ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুদকের উপসহকারী পরিচালক সাজিব আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। মামলার অন্যান্য আসামিদের মধ্যে আছেন সাবেক ভূমিমন্ত্রী জাভেদের স্ত্রী, ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান। চুক্তি লঙ্ঘন করে চাপ ও ভয়ভীতি দেখিয়ে 52 কোটি টাকা উৎকোচ বা ঘুষ গ্রহণ বাবদ অপরাধের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ইউসিবিএল ব্যাংকের মোট 10 জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আরও একটি মামলা দায়ের হয়েছে। শুধু অবৈধভাবে নয়, বৈধভাবে লিবিয়ায় গিয়েও সন্ত্রাসী দলের অপহরণ ও নির্যাতনের শিকার হচ্ছেন বাংলাদেশিরা। দেশে মামলা করার পর একজন বৈধ লিবিয়া প্রবাসীকে ফেরত আনা হয়েছে দেশে। সঙ্গে এসেছেন অবৈধভাবে বসবাস করা আরও 175 জন। 2021 সালে বৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন নোয়াখালীর সিরাজউদ্দিন। সেখানে সন্ত্রাসী বাহিনীর হাতে অপহরণের শিকার হন তিনি। ছিলেন 42 দিন বন্দী। আর এদিকে দালালের মাধ্যমে দেশে সিরাজউদ্দিনের পরিবারের কাছে চাওয়া হয় 10 লাখ টাকা মুক্তিপণ। উপায় না পেয়ে দেশে এই ঘটনায় মামলা করে তার পরিবার। সেই সূত্র ধরেই দেশের মাটিতে ফিরিয়ে আনা হয় সিরাজউদ্দিনকে। বিমানবন্দরে নেমে এক লোমহর্ষক বর্ণনা দেন তিনি। আমার এই হাত ফসে গেছে, এই হাত আমার ফসে গেছে। এরপরে এগুলা সবগুলো অত্যাচার করছে। এর ফাঁয়ের তাউল্লা হাতে আমার হাত কাটিয়ে দিছে, আমার নখ কাটিয়ে দিবার জন্য করছিল। এরপর লেনদেনের সূত্র ধরে 2 জন আসামি আটক করাতে তাদের 2 জনকে ছেড়ে দেয়। আর যারা অবৈধভাবে পাড়ি জমান বিদেশে, তাদের গল্প আরো করুন। বৃহস্পতিবার সকালে এমন ভাগ্য বিড়ম্বিত 175 বাংলাদেশি লিবিয়া থেকে ফেরেন দেশের মাটিতে। যাত্রাপথের দুর্বিষহ কষ্টের সঙ্গে যোগ হয়েছে জেলে কাটানো সময়ের ভয়াবহ অভিজ্ঞতা। সব হারিয়ে জীবন নিয়ে ফিরে আসা মানুষেরা জানিয়েছেন তাদের তিক্ত অভিজ্ঞতার গল্প। জেলে ভাই খাওয়ান দেয় না, আরো বাঙালি আছে, এক অবস্থা অনেক খারাপ। এরা 27 সময় ধরে জেল খাটতে আছে,
এরা আইতে পারে নাই। একটা রুমের ভিতরে প্রায় 500-600 লোক রাখে ওরা। যার এরকম নিকুষ্ট জায়গা 20 লক্ষ টাকা খরচ করে এখন ধরা খেয়ে আইলাম। বিদেশে যাবার যারা স্বপ্ন দেখছে তাদের কাছে স্বজনদের আকুতি, এমন পথ যেন আর কেউ বেছে না নেয়। 12 লক্ষ টাকা দিয়েছিলাম, আমাদের সাথে কন্ট্রাক্ট ছিল 22 লক্ষ টাকা। তো ধরা খাওয়ার পরে আমি টাকা দিতে পারি নাই। এর আগে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে এই 176 প্রবাসীকে বিদায় জানাতে আসেন দেশটির রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। রপ্তানির পর কলকাতার বাজারে বিক্রি শুরু পদ্মার ইলিশ। ক্রেতাদের উপচে পড়া ভিড়, নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চালান যাওয়ায় নাখোশ ব্যবসায়ীরা। সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে দুর্নীতি নিয়ন্ত্রণ করার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিশিষ্টজনরা। তারা আশঙ্কা প্রকাশ করে বলছেন, গণতন্ত্রকে সুসংহত করতে না পারলে বিপর্যয়ের মুখে পড়বে বাংলাদেশ। সংলাপে অংশ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, জ্বালানি খাতের দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। সংলাপে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণ করার ওপরও গুরুত্ব আরোপ করেন নিরাপত্তা বিশ্লেষকরা। রাজধানীর সিডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। সংলাপে গণতান্ত্রিক পরিবেশ উত্তরণে রাজনৈতিক স্থিতিশীলতা, পরিচ্ছন্ন রাজনীতি এবং দুর্নীতি রোধ করার উপর গুরুত্ব দেন বক্তারা। দুর্নীতি, দুর্বৃত্তায়ন, এটার মুক্ত করতে হবে আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা। তো আমরা যেটা চিহ্নিত করেছি, আমাদের নির্বাচনী অঙ্গনটা দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে। কি কি কারণে মানুষ দুর্নীতিগ্রস্ত হচ্ছে, আমরা যদি এই সার্ভিসগুলোকে চিন্তা করে আমরা দেখেছি, যদি এটাকে প্রযুক্তিগত জায়গায় আমরা নিয়ে আসতে পারি, অনলাইন সার্ভিসের জায়গায় নিয়ে আসতে পারি, অনেক দুর্নীতি কমে আসে। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আশা প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান বলেন, বিএনপিকেই সরকার গঠন করতে হবে, বিষয়টি তা না। জনগণ যাদের ভোট দেবে, সংখ্যাগরিষ্ঠতায় তারাই সরকার গঠন করবে। আমরা অনেক বিষয়ে একমত হই, শতকরা 60, 70, 80% বিষয়ে আমি মনে করি আমরা ইতিমধ্যে একমত হয়েছি। আর 10টি-20টি বিষয়ে বাংলাদেশে বিভিন্ন মতের রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের মতো ভিন্নতা থাকতে পারে, এই মত ভিন্নতা থাকাই স্বাভাবিক। দেশে জাতীয় নিরাপত্তায় ঘাটতি রয়েছে উল্লেখ করে রোহিঙ্গা শরণার্থী, খাদ্য, জলবায়ু ছাড়াও সীমান্ত সুরক্ষায় জোর দেওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা। প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকীকরণেও মত তাদের। আমাদের সীমান্তে যে ধরনের মানুষকে হত্যা করা হচ্ছে ভারতের পক্ষ থেকে, সে বিষয়ে বিগত সরকারগুলো কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। বর্তমান সরকারের আসার পরেও কোনো জোরালো ভূমিকা এই বিষয়ে রাখা হয় নাই। কাজেই অব্যাহতভাবে বাংলাদেশের নাগরিকদের ভারতীয় বিএসএফ হত্যা করে চলেছে। সংলাপে অংশ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, সংকট কাটিয়ে জ্বালানি খাতের দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এদেশে নীতির কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা, কিন্তু এদেশে আইন করে, নীতি করে দুর্নীতি করা হচ্ছে। আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির উপরও জোর দেন আলোচকরা। আমরা এটা পরিষদের উদ্যোগ নিই। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, একটি মহলের চাপে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না সরকার। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশে আনুপাতিক পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নিতে গণভোটের দাবিও জানান তিনি। কেন আপনারা গণভোটকে ভয় পাচ্ছেন কেন? পিআরের মধ্য দিয়ে যদি সকলে অংশীদারিত্বের ভিত্তিতে পেশি শক্তি, কালো টাকা মুক্ত, কোয়ালিটি সরকার গঠন হয়, তাহলে যারা কর্তৃত্ববাদী সরকার ব্রুট মেজরিটি নিয়ে আরেকটি ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না, তারাই পিআরকে ঠেকাতে চায়। এবার খুলনা বিভাগের খবর। খুলনা মহানগরে দ্রুত কমছে জলাশয়। এক দশকে হারিয়ে গেছে প্রায় 2000 পুকুর ও জলাভূমি। আইনে নিষিদ্ধ থাকলেও ভরাট করে তৈরি হচ্ছে অবকাঠামো। এতে বাড়ছে তাপমাত্রা, নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর, সামান্য বৃষ্টিতেই হচ্ছে জলাবদ্ধতা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট।
45 বর্গ কিলোমিটার আয়তনের খুলনা নগরীতে 3 দশকে বাণিজ্যিক ও আবাসিক ভবন মোট ভূমির 29 ভাগ থেকে বেড়ে দাঁড়িয়েছে 53 ভাগে। দ্রুত বর্ধনশীল নগরায়নের বলি হচ্ছে এ অঞ্চলের জলাশয়। ব্যক্তিগত পুকুরের পাশাপাশি সরকারি পুকুর ভরাট করেও নির্মাণ হচ্ছে স্থাপনা। সিটি কর্পোরেশনের তথ্য মতে গত 15 বছরে হারিয়ে গেছে প্রায় 2000 পুকুর, অথচ পরিবেশ আইন 2010 অনুযায়ী জলাশয় ভরাট করা বেআইনি। গেল বছর বেসরকারি সংস্থা বেলার এক জরিপে দেখা যায় খুলনা মহানগরীতে পুকুর আছে মাত্র 171টি, যার বেশিরভাগ অস্তিত্ব হারাতে বসেছে। যেসব পুকুরের এখনো অস্তিত্ব আছে তাও কচুরিপানা ও আবর্জনায় ঢাকা। আমরা নিজেরা গোসল করছি, পোলাপানে গোসল করছি, আর এই পুকুরটা নোংরা ময়লা ফালাইয়া পুকুরটা একদম শৃঙ্খলা ফারিয়ে ফালাইছে। চাইলেও ধোয়া হইতো, এত পরিষ্কার ছিল পুকুরের পানি, ঠিক আছে। তাছাড়া আমাদের যেহেতু জনবহুল এলাকা, বস্তি এলাকা, আমাদের এখানে আগুন ধরলেও আমরা এই পুকুরের পানি দিয়েই আগুন নিবানোর একটা বৃহত্তম একটা মাধ্যম ছিল আমাদের এই পুকুর। এর ঘাটটাট কিছুই নাই, নতুন করে সংস্কার করা দরকার জরুরিভাবে আমাদের। এটা আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে গত 10 বছরে জলাশয় কমায় বাড়ছে নগরের তাপমাত্রা। একই সঙ্গে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর, স্বল্প বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। কার্বন সিঙ্ক হিসেবে যে পুকুরগুলো কাজ করত, সে পুকুরগুলো কিন্তু কার্বন সিঙ্ক হিসেবে কাজ করতে পারবে না। পাশাপাশি যে আমাদের দৈনন্দিন যে চাহিদা, পানির চাহিদা যেটা ছিল, সেটাও কিন্তু আমরা হারাবো। সম্প্রতি নগরীর মাত্র 18টি পুকুর সংরক্ষণের উদ্যোগের কথা জানায় সিটি কর্পোরেশন, আর খোঁজ পেলে আইন প্রয়োগের কথা বলে দায় সারছে পরিবেশ অধিদপ্তর। বস্তি এলাকায় গোসল করার জন্য এবং ওয়াশিং পারপাসে এই পুকুরগুলোই সাধারণত ব্যবহার হয়। শহরের মধ্যে জলাশয়, পুকুর এগুলো না থাকলে শহরের হিট আইল্যান্ড বেড়ে যাবে, গরমের উত্তাপ বেড়ে যাবে। পুকুর ভরাটের কোনো সংবাদ আমরা যে কোনো মাধ্যম দিয়ে পেয়ে থাকি, পাওয়ার সাথে সাথেই আমরা সেটা পরিদর্শন করে তাদের বিরুদ্ধে মামলা করি এবং এই পুকুর সংস্কারের জন্য বিভিন্ন কর্তৃপক্ষকে অবহিত করি। বর্তমানে খুলনা মহানগরীতে অস্তিত্ব পাওয়া 171টি পুকুরের মধ্যে 56টি সরকারি, 14টি বেসরকারি, প্রাতিষ্ঠানিক 38টি এবং বাকিগুলো ব্যক্তিগত ও যৌথ মালিকানাধীন। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি শহরে জল ও বনভূমি 25% থাকার কথা থাকলেও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ তথ্য বলছে এই শহরে যা আছে 20%-এরও কম। জলাশয়ের এমন অবহেলায় তাও কমছে আশঙ্কাজনকভাবে। সচেতনতার পাশাপাশি আইনের প্রয়োগ না হলে অদূর ভবিষ্যতে বাসযোগ্যতা হারাবে এই নগরী, এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের বানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 102, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 58%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 58, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 72। রাজশাহী বিভাগে বায়ুমান 129, যা সহনীয়, আর্দ্রতা 63। সিলেট বিভাগে বায়ুর মান 56, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 65%। খুলনা বিভাগের বায়ুমান 64, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 68। বরিশাল বিভাগে বায়ুর মান 59, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 61। রংপুর বিভাগের বায়ুমান 88, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 68। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 75, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 66%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 56 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 129। বাজারে উঠতে শুরু করেছে বাংলাদেশের ইলিশ। সকালে শহরের সবচেয়ে বড় মাছের বাজার হাওড়া ফিশ মার্কেটের আড়ত থেকে পাইকারি বিক্রি শুরু হয়। দুপুরের মধ্যে ইলিশ পৌঁছে যায় কলকাতা ও শহরতলির বাজারে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। এভাবেই হাওড়া ফিশ মার্কেটে শ্রমিকরা কাঁধে করে পদ্মার ইলিশ ভর্তি কার্টুন নিয়ে যাচ্ছেন আড়তে। বাজারে প্রথম চালান পৌঁছানোর খবরে উৎসুক ক্রেতাদের ভিড়ও চোখে পড়ার মতো। প্রতি বছর দুর্গাপুজোর আগে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ইলিশের চাহিদা তুঙ্গে পৌঁছায়। স্থানীয় যোগান সেই চাহিদা মেটাতে ব্যর্থ হওয়ায় ভারতের ব্যবসায়ীদের প্রতিবেশী বাংলাদেশ সরকারের দ্বারস্থ হতে হয়। তবে এবার নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চালান ঢোকার কারণে ব্যবসায়ীরা মনে করছেন পূজার বাজারে তারা প্রত্যাশিত মুনাফা পাবেন না। এই বাংলাদেশ ঢুকেছে, খুব আনন্দ পেয়েছি, এই জন্য ছুটে এসেছি।
এসে দেখছে অতিরিক্ত দাম, অনেক লেটে ঘুরতেছে আর দাম भी অনেক ज़्यादा হচ্ছে। ডিমান্ড সব সময় বাংলাদেশ ইলিশের আছে, কিন্তু যদি রেটটা হাই হয় তাহলে তো একটা শ্রেণীর লোকেরাই মাছ খেতে পারে, সবাই তো আর খেতে পায় না। এবছর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতীয় ব্যবসায়ীদের জন্য 1200 টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বুধবার রাতে পেট্রাপোল সীমান্ত দিয়ে 10টি ট্রাকে 35 টন ইলিশ ঢোকে ভারতে। বৃহস্পতিবার সেই চালান পৌঁছেছে হাওড়ার আড়তগুলিতে। আগামী 5 অক্টোবর পর্যন্ত চলবে ইলিশের এই আমদানি। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব ও পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ আক্রান্ত হলে সেটিকে দুই দেশের ওপর আগ্রাসন হিসেবে দেখবে রিয়াদ ও ইসলামাবাদ। বুধবার সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ চুক্তি সই করেন। দুই দেশের কোনো একটি দেশ হামলার শিকার হলে যৌথভাবে জবাব দেবে সৌদি আরব ও পাকিস্তান। প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করেছে সৌদি আরব ও পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান। চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি দেশের ওপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। স্থানীয় সময় বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিপত্র সই করেন বলে জানিয়েছে দুই দেশের সংবাদ মাধ্যম। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, যাকে দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। আনুষ্ঠানিক এ চুক্তি দুই দেশের দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে বলে ধারণা তাদের। কাতারের দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নতুন করে দেখা দেয় উদ্বেগ উৎকণ্ঠা। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক জোট গঠনের উদ্যোগের আহ্বান জানায় ইরাক। এমন প্রেক্ষাপটে দুই মুসলিম দেশের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি ব্যাপক কৌশলগত গুরুত্ব বহন করছে বলে মনে করেন বিশ্লেষকরা। তবে সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, এটি কোনো বিশেষ দেশের বিরুদ্ধে নয়, বরং দুই দেশের দীর্ঘমেয়াদী সহযোগিতার প্রাতিষ্ঠানিক রূপ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। খেলার খবর। এশিয়া কাপে বাংলাদেশের সুপার 4-এ খেলার ভাগ্য নির্ধারণ হবে আজ রাত 8:30টায় আবুধাবিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গ্রুপ পর্বের 3 ম্যাচের 2টিতে জিতেও স্বস্তিতে নেই বাংলাদেশ, যার মূল কারণ রান রেট। বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে লিটনের দল। শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশের সুপার 4-এর ভাগ্য। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ছাড় দিতে চাইবে না কোনো দলই, তবে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে আছে লঙ্কানরা। হেরে গেলেও তাদের সুযোগ থাকবে সুপার 4-এ কোয়ালিফাই করার। আর লঙ্কানদের বিপক্ষে আফগানিস্তান ছোট ব্যবধানে জিতলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ কোয়ালিফাই করবে সুপার 4-এ, তাই ম্যাচটার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে লিটনের দলকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আলোচনার মধ্যে রাজপথে ইসলামী দলগুলো নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে, হুঁশিয়ারি জামায়াতের। চালু হলে বন্ধ হবে স্বৈরাচার তৈরির পথ, বললেন ফয়জুল করিম। কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে, মন্তব্য আমির খসরুর। ঐকমত্য কমিশনের আলোচনায় দলগুলোর মধ্যে সমঝোতার আশা প্রেস সচিবের। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আদালতের সিদ্ধান্তে আস্থা রাখতে চায় ইসি। আন্দোলন ভাঙচুর অনাকাঙ্ক্ষিত, বললেন সিনিয়র সচিব। 70% নির্বাচন সামগ্রী কেনা শেষ। এ ছিল সময় সংবাদে। বাংলা সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন।